আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো নাথিং ফোন 4A Pro বেস্ট ডিজাইন ফোন 2026 ফুল অনেস্ট রিভিউ। ওকে। মানে নাথিং ফোন 4A সরি নাথিং ফোন 4A Pro এটার আজকে আমরা কি রিভিউ দেব প্লাস রিঅ্যাকশন করব তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটি নিচে অবশ্যই টেক্সট গাইড চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিও না। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 এটা কি হচ্ছে? ব্যাক সাইডে যে গ্লিফ ম্যাট্রিক্স এর যে গোল উইন্ডোটা আছে আচ্ছা। ওটার মধ্যে 137 খানা এলইডি আছে, আর ওই ও 137টা এলইডি দিয়ে আমাকে দেখা যাচ্ছে। আমি হাত নাড়লে বোঝা যাচ্ছে যে হাত নাড়ছি, মানে এটা ঝাপসা ঝাপসা ভুতুরে ভুতুরে ফিলিং। ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তুলতে গেলে এটা কাজে লাগবে, কতটা কাজে লাগবে আমাকে এর মধ্যে দেখা যাচ্ছে কিনা এটা বুঝতেই তো আমাকে আরেকটা ছবি তুলতে হবে মনে হচ্ছে। गजब बेइज्जती है। এবং এই ক্যামেরার সেটিং এর মধ্যে দেখুন এখানে গ্লিফ মিরর বলে একটা অপশন আছে, সেটা অন করে দিলেই এই গ্লিফ লাইটের মধ্যে দিয়ে এই আমাকে দেখা যাচ্ছে বা এই সব জিনিসগুলো হচ্ছে। কি ভুলভাল বলছি, আমাকে দেখা যাচ্ছে না, আমার আবছা অবয়ব একটা বোঝা যাচ্ছে, বা আমার আত্মাকে ভুতুরে আমাকে একটা এর ভিতরে রেখে দেওয়া হচ্ছে, কোণে বন্দি করে, এরকম মনে হচ্ছে। এটা আসলে ইউনিক। এ কি দেখছি, নাথিং ফোন পাল্টে গেছে। ये क्या हो गया? উল্টে দেখি পাল্টে গেছে টাইপের ব্যাপার আর কি। দেখুন নাথিং ফোনের যেটা বিশেষত্ব, নাথিং ফোন 4A ব্যাক সাইডটা ট্রান্সপারেন্ট টাইপ করা হয়েছে, একটা অন্যরকম লুক। বা নাথিং ফোন 3A এর লুকটাও দেখুন। এই সব ফোনগুলো দেখলেই বোঝা যায় যে এই ফোনগুলো নাথিং কোম্পানির ফোন, নাথিং এর সিগনেচার স্টাইল, এটাই তাদের স্পেশালিটি। অথচ নাথিং যখন তাদের 4A প্রো ফোন বার করলো, ইয়েস খেয়াল করুন এটা কিন্তু প্রো ফোন, স্পেশাল থাকবে, আরো বেশি কিছু থাকবে। এতদিন ফোনের ভেতরটা দেখা যাচ্ছিল, এবার হয়তো এপার ওপার দেখা যাবে, এরকম হওয়ার কথা। কিন্তু তার বদলে নাথিং এই ফোনের ব্যাক সাইডে সেমি ট্রান্সপারেন্ট টাইপের ডিজাইন নিয়ে আসছে। সেটাই তো মানে ফোনটা তো পুরোই চেঞ্জ। হ্যাঁ, ডিজাইনটাও চেঞ্জ প্লাস তোমার যে নাথিং এর যে কি বলে ট্রান্সপারেন্ট আমরা মানে কাভার দেখতাম বা মানে পিছন সাইডে কি আমরা ট্রান্সপারেন্ট দেখতাম, মানে ভিতরে কি আছে মানে একটা কি মানে স্ক্রু থেকে শুরু করে নাট বল্টু যা আছে সবই দেখা যেত। বাট এখন দেখা যাচ্ছে এটা পুরোই চেঞ্জ। মানে সেমি ট্রান্সপারেন্ট দিয়েছে মানে ক্যামেরা শেপ যে ডিজাইনটা ওটা খালি সেমি আমার ট্রান্সপারেন্ট রেখেছে, বা বাকি বডি যে অংশটা ওটা পুরোপুরি মনে করি এটা বডি মানে কি বলে ট্রান্সপারেন্ট করে না। ঠিক আছে? মানে পুরোই চেঞ্জ করে ফেলছে। যেটা কিন্তু দেখতে ভালো লাগছে অবশ্যই, আর দেখতে খুবই মানে ভালোই লাগছে সত্যি কথা। বাট আসলেই মানে নাথিং কোম্পানি আস্তে, আস্তে কি চেঞ্জ হয়ে যাচ্ছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এবং এই ফোনটা মেটাল ইউনিবডি ডিসপ্লে, ইয়েস ঠিক শুনছেন, তাই? মেটাল ফোন। ভাই মেটাল ফোনের যুগ কবে চলে? মানে এটার পিছনে মানে বডিটা হলো মেটাল বডি। বাহ! বেশ অসাধারণ তো ভাই। মানে ফোনটা যদি পড়ে যায় তাহলে কি ফোনটা সহজে ভাঙবে না। বা হয়তো ফোনটা একটু কি হবে মানে হবে না মানে হালকা পাতলা একটু মানে স্ক্র্যাচ হবে ঠিক আছে। বাট কি ফোনটা ভাঙবে না। বেশ শক্তপোক্ত বলা যায়। তো যেটা কিন্তু আসলেই ঘটছে। তো চলো ভিডিওটি প্লে করি। গেছিল, আবার নাথিং ফিরিয়ে নিয়ে আসলো। তবে হ্যাঁ, এখানে যে ক্যামেরার এত বড় হাউজিংটা, যেটা আজকালকার স্পেশালিটি, মানে এই আইফোনের ক্যামেরা হাউজিং এর মতো ক্যামেরা হাউজিং নাথিং নিয়ে এসছে তাদের ফোনে। ওকে। নাথিং কোম্পানি আসলে নিজেদের ফোনকে আইফোনই মনে করে, অ্যান্ড্রয়েডের আইফোন। তবে নাথিং এর ওই যে সিগনেচার স্টাইলটা, সেটা এখানে না থাকলেও একটু অন্যরকম ভাবে আছে। এই যে গোল জিনিসটা, এর মধ্যে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে, গ্লিফ লাইট নয় কিন্তু কয়েকটা লাইট জ্বলছে এরকম না, এই ম্যাট্রিক্স দিয়ে কিছু সংখ্যা ফুটে উঠছে। 137 খানা এলইডি লাইট দেওয়া হচ্ছে। আচ্ছা। এই লাইটটা আগের তুলনায় 2x ব্রাইটার, নোটিফিকেশনের জন্য আলাদা প্যাটার্ন দেখায়, এছাড়া টাইম দেখতে পাই আমরা এখানে, মিউজিকে বিট অনুযায়ী গ্লো করে, চার্জিং দেখতে পাই। মানে স্ক্রিন না খুলেই, ডিসপ্লে না অন করেই অনেক কিছু বুঝে নেওয়া যায়। হ্যাঁ, পরিষ্কার সবকিছু জানা যায় না, বুঝে নেওয়া যায়। এটা কি আরেকটু বেটার হলো, আরেকটু উন্নত হলো, নাকি নাথিং তার নিজস্বতা হারিয়ে ফেললো? কি মনে হয় আপনার? এই যে চেঞ্জটা হয়েছে, এটা এমনিতে কিন্তু খারাপ না, ফোনটা ধরে প্রিমিয়ামই লাগছে। ইনফ্যাক্ট প্রিমিয়াম ফিলটা আগের থেকে বেড়েছে, কিন্তু নাথিং এর ওই নিজস্ব কোয়ার্কি ডিজাইন, সেই জিনিসটা কোথাও যেন কমে গেছে, হারিয়ে গেছে। আপনি বলুন, আপনি কোনটা বেশি পছন্দ করবেন, নাথিং ফোনে এই ধরনের ডিজাইন নাকি এই ধরনের ডিজাইন? না, নাথিং এর সত্যি কথা নাথিং এটা কি আসলে ইউনিক কোম্পানি বা তাদের ডিজাইনগুলো কি ইউনিক হয়ে থাকে, যেটা আসলে সত্যি কথা। বাট এই ফোনটা না তারা কি সেমি ট্রান্সপারেন্ট রেখেছে, মানে বিশেষ করে ক্যামেরা শেপে শুধু ট্রান্সপারেন্ট রেখেছে, বাকি যে বডি অংশ সেটা কি একদম পুরো ট্রান্সপারেন্টটা কি তুলে দিয়েছে, যেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না। খুবই প্রিমিয়াম একটা ফোন, যেরকম মানে একটা প্রিমিয়াম ফোন দেখলে যেরকম মনে হয় এটা কিন্তু সেরকমই লাগছে। বাট তারপরও ডিজাইনটা বেশ সুন্দর লাগছে এই আরকি। তো আমার কাছে আগের ডিজাইন তো ভালো লেগেছে অবশ্যই, আগেরটা ইউনিক ছিল, এটাও ইউনিক, বাট এটাও কি ডিজাইনটা বেশ সুন্দর এই আরকি। তো ওভারঅল ডিজাইনটা বেশ গুড এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি।
নাথিং 4A এ সিরিজের ফোন, আবার প্রো লাগানো ফোন, সেই ফোনের ডিসপ্লে যতটা ভালো হওয়া উচিত ততটাই ভালো। Impressive. বেজেলটা নন প্রো ফোনের থেকে কম, তবে আইফোনের মতো একেবারে পাতলা হ্যাঁ, bezel। সেটাই। একদম পুরোপুরি একটা পাতলা বেজেল, একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে, খুবই সুন্দর লাগছে। আর পাঞ্চল কাটআউটটা মানে ডিসপ্লে অনুসারে যেরকম হওয়া দরকার ছিল, বেশি বড় না, বেশি ছোট না, একদম পুরোপুরি পারফেক্ট বলা যায়। তো ডিসপ্লেটা আসলে মানে বেশ গুড। মানে একটা প্রিমিয়াম ফোনে যেরকম ডিসপ্লে হওয়া দরকার বা আইফোনের ডিসপ্লে যেরকম, এটা কিন্তু সেরকমই ডিসপ্লে, মানে রাউন্ড শেপ ডিসপ্লে। তো যেটা কিন্তু আসলে অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। নয় 6.83 ইঞ্চির একটা বড় সড়ো অ্যামোলেড ডিসপ্লে। ওকে। বড় মানে সত্যি বড় ডিসপ্লে এটা। ডিসপ্লে রেজোলিউশন 1.5K, পিক ব্রাইটনেস 5000 নিটস। ওয়াও! নাথিং ও সংখ্যা জুড়ে মারছে আছে। মানে এটা অবশ্যই কি বলে, মানে একটা অবশ্যই নাম্বার গেমিং করেছে এই আরকি। তো ৫,০০০ নিচে পিক ব্রাইটনেস, আই থিংক আউটডোরে কোনো সমস্যা হবে না। তুমি রোদ দুপুরে কি মানে রোদের মধ্যে কি ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে, স্ট্রাগল ফ্রি। তো যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো ইটস ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। তবে হ্যাঁ, ডিসপ্লে সানলাইটে দেখতে, আউটডোরে দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে। ইনফ্যাক্ট এখানে যে নিচের দিকে এত বড় ডিসপ্লের একদম নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, সেটাও বেশ ভালো ইউজ করা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। 144 হার্টজের এই ডিসপ্লেটা সত্যি ইনসেন। স্ক্রোলিং করতে গেলে একদম স্মুথ বাটারের মতো একটা ফিল আসছে। নেটফ্লিক্স, ইউটিউব যখন দেখছি একদম ক্রিস্পি একটা কালার পাচ্ছি। আসলেই। সব মিলিয়ে বলতে হয় যে এই প্রাইস সেগমেন্টে দাম যদি একটু উপরের দিকেই, তবু এই দামে একটা টপ টায়ার ডিসপ্লে বলেই মনে হচ্ছে এটা। একদম উপরের লেভেলের ডিসপ্লে। কিন্তু এই গল্পটা কিন্তু পুরোটা কন্টিনিউ হবে না, মাঝখানে আবার টুইস্ট আছে, Okay. সেটা বলছি। তবে তার আগে ক্যামেরা নিয়ে একটু কথা হোক। এই ফোনের আরেকটা সারপ্রাইজিং এলিমেন্ট হলো এর ক্যামেরা। 3টে ক্যামেরা আছে ব্যাক সাইডে, দেখাই যাচ্ছে। দুটো ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেটা খুব ভালো কথা। কিন্তু থার্ড ক্যামেরা, যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেটা কিন্তু 8 মেগাপিক্সেল। আচ্ছা। এরকম দামের একটা ফোনে 8 মেগাপিক্সেলের জায়গায় অ্যাটলিস্ট 12-13 মেগাপিক্সেল ক্যামেরা তো থাকা উচিত ছিল। কিন্তু এই গ্লিফ লাইট বাদ দিয়ে এই ফোনের একটা বড় হাইলাইট হলো এই ফোনের পেরিস্কোপিক ক্যামেরা। 140x অব্দি জুম হতে পারে, Wow. যদিও সেটা কাজে লাগবে না, ডিজিটাল জুম, তবুও 140 তো হয়। এবং আমরা যদি টুকটাক জুম করে ছবি তুলি, ইভেন 100x এও যদি আমরা জুম করে ছবি তুলি, আজকে এআই এর এমন যুগ পড়েছে যে ছবি কিন্তু ইউজেবল থাকছে। অপটিক্যাল জুম যেটা 3.5x, সেখানে ছবি তুললে তো কোনো কথাই নেই, বেশ সুন্দর। যথেষ্ট ভালো ছবি আসছে। সবকটা ক্যামেরা দিয়েই শার্প এবং ন্যাচারাল ছবি পাচ্ছি আমরা, বিশেষ করে মেন সেন্সর দিয়ে। পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশন বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা হচ্ছে সেটাও ন্যাচারাল। স্কিন কালার যেটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের ভারতীয়দের জন্য ঠিকঠাক টিউন করা। তবে রাত্রে ছবি তুললে নাইট ফটোগ্রাফি ডিসেন্ট, আমি বলবো না খুব ভালো কিছু। আর হ্যাঁ, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি সেটা তো অ্যাভারেজ অবশ্যই। অবশ্যই। সব মিলিয়ে ক্যামেরা ব্যালেন্সড, ইউজ করতে মজা লাগবে। এবার নাথিং এর বরাবর রেকর্ড, যত আপডেট আসে ফোনে, সফটওয়্যার আপডেটের সাথে সাথে ইমেজ প্রসেসিং বেটার হয়, ছবির আউটপুট ভালো পাওয়া যায়। এবার এই ফোনটা আমরা যদি আরো আগামী 6 মাস বাদে রিভিউ করি, তখন দেখি, তখন বোঝা যাবে যে সত্যিকারের নাথিং ফোন 4A প্রো তার দাম অনুযায়ী ঠিকঠাক ছবি দিচ্ছে কিনা। তবে সেই সব দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এই ক্যামেরাতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তবু ভিডিও কোয়ালিটি বেশ গুড, যদিও অবশ্যই হালকা পাতলা জিটারিং লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, হালকা পাতলা জিটারিং, বাট আই থিংক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি দেখতে পারো। বাট ভিডিও কোয়ালিটি বেশ শার্প, বেশ ক্লিয়ার, তো একদম কি মানে বেশ কালারফুল বলা যায়। ঠিক আছে, যেটা অসাধারণ বলা যায়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কি ফোনটা আসলে অবশ্যই আদর্শ হতে যাচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক, খুব ভালো নয়, কিন্তু ক্যামেরা, বিশেষ করে পোর্ট্রেট ক্যামেরা নিঃসন্দেহে খুবই ভালো। এবার ক্যামেরার ক্ষেত্রে এখানে এআই ব্রেন দেওয়া হয়েছে, ট্রু লেন্স ইঞ্জিন যাকে বলে। আমাদের ছবির টোন সেটা ম্যাপ করছে এআই, সিমেন্টিক সেগমেন্টেশন করে দিচ্ছে ছবির বিভিন্ন জায়গাকে। এছাড়া এইচডিআর এর ক্ষেত্রে মাল্টি ফ্রেম এইচডিআর করছে, যার ফলে এইচডিআর একটু বেটার হবে বলে নাথিং বলছে। আলট্রা এক্সডিআর মানে 13খানা র ফ্রেমকে কম্বাইন করে একটা ছবি আসছে। এবার এত সব গল্পের পর ছবি কেমন আসছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রচুর ফিচার আছে। যদি ছবির কোয়ালিটি বলি তাহলে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মানে বেশি একটা ভালো লাগেনি এরকমও না, আবার মানে খারাপ লেগেছে এরকম না। মানে মোটামুটি কি এভারেজ বলা যেতে পারে। ছবির কোয়ালিটিটা মনে হচ্ছে একটু ন্যাচারাল ছবি দেখছে, বাট একটু কি মানে ডার্কিশ ছবি বা একটু গোলাটে টাইপ ছবি। ঠিক আছে, যদিও ডিজিটাল শার্পনেস তেমন একটা ঘাটতি নেই, বাট ওভারঅল মানে রেডি টু আপলোড ছবিগুলো যেরকম হয় না, এটাকে সেরকম ছবি দিতে পারছে না। বা আবার ন্যাচারাল ছবি যেরকম হয় এটা আমার কাছে ন্যাচারাল লাগছে না, অনেকটা কি মানে গোলাটে ছবি লাগছে, এরকম একটা অবস্থা। তো ছবিগুলো মোটামুটি এভারেজ লেগেছে, বাট ভিডিও কোয়ালিটিটা দেখলাম বেশ ভালো লেগেছে। যদিও তার কাছে ভিডিও কোয়ালিটি ভালো লাগেনি, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বেশ ক্লিয়ার মনে হয়েছে এই আর কি। বাট একটু জিটারিং আছে অবশ্যই, যেটা একটা বড় সমস্যা। বাট আই থিঙ্ক যারা আমার মতো স্টেবল ভিডিও শুট করে তাদের জন্য সমস্যা হবে না। তো ওই হিসেবে তোমরা ফোনটা দেখতে পারো এই আর কি। তো চলো ভিডিওটি আবার প্লে করি। অ্যাকশন মোড আছে, কমিউনিটি ফিল্টার, কাস্টম প্রিসেটস, এসব তো আছে। আর এই 4A প্রো, এই ফোনটাতে আরেকটা বড় চেঞ্জ, যেখানে 5000 নয়, একেবারে 5400 এমএইচ ব্যাটারি আছে। সাথে রয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জ। 5400 এমএএইচ এর ব্যাটারি, বা এটা আসলে একটু আমার কাছে কমই মনে হয়। বর্তমানে তো আমরা 6000-7000 এমএএইচ অনায়াসে দেখতে পাই। এখন তো স্ট্যান্ডার্ড ব্যাটারি হলো 6000 এমএএইচ, তো 6000 এর নিচে হলো সেটা হলো বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো ওই হিসেব করলে তো এটা ভাই অনেকটা ছোট ব্যাটারি। মানে চার্জারটা ঠিক আছে, 50 ওয়াটের আমরা ফাস্ট চার্জার পাচ্ছি, বাট
ব্যাটারিটা আসলে ছোট। মানে এখানে এটলিস্ট ৬,০০০ দিলে আসলেই ভালো হতো। বাট অনায়াসে কি আমরা কিন্তু কম দামের ফোন মানে ১০ থেকে ১৫,০০০ ফোন ৬ থেকে ৭,০০০ মানে এমএএইচ এর কি ব্যাটারি পেয়ে থাকি এখন। যেটা কিন্তু এখন কমন হয়ে গেছে। আর এখন তারা ৫,৪০০ মানে সেই ৫,০০০ এর মধ্যে কি তারা পড়ে আছে যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। 19 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে ব্যাটারি এবং নাথিং বলছে 1200 সাইকেল অবধি এর হেলথ 90% অবধি ঠিক ওকে। থাকবে। ফাস্ট চার্জিং এর সাপোর্ট সাথে রয়েছে, বক্সে কিন্তু কোনো চার্জার নেই। নাথিং এর সেই টিপিক্যাল বক্স অন্যরকম দেখতে, আইফোন ইন্সপায়ার্ড, তবে প্রিমিয়াম লাগে। এই ব্যাটারি দিয়ে এই ফোন ইউজ করলে মোটামুটি একটা দিন চলে যায়, কিন্তু সবসময় মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে 6000 বা 7000 এমএইচ ব্যাটারি এই ফোনে দেওয়াই যেত, সেটাই, বিশেষ করে সেটাই। ফোনটা যেখানে যথেষ্ট মোটা এবং যথেষ্ট বড়। এবার ডিউরেবিলিটির কথা যদি বলি, এই ফোনটা এমনি মেটালের তৈরি, এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম বডি, 6.95 মিলিমিটার যেটা কিন্তু আসলে একটা খুবই মানে ফোনটাকে দেখতে কি আরো বেশি চমক লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। মানে অ্যালুমিনিয়াম বডি, হ্যাঁ? মানে আমরা ফ্রেমটা পাচ্ছি অ্যালুমিনিয়াম প্লাস মানে পিছনে যে বডিটা সেটাও কি অ্যালুমিনিয়ামের তৈরি, যেটা কিন্তু আসলেই ঘুরছে। যদি ফোনটা পড়ে যায় এমনিতেই অ্যালুমিনিয়াম বডি, তার মধ্যে কি পড়ে গেলে কি আরো ফোনটা শক্ত হতো, তো ওই হিসেবে কি ফোনটা ভাঙার কোনো মানে ভাঙা কেন চ্যাপ্টা হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? যেটা কিন্তু আসলেই ঘুরছেন। আর থিকনেস 7.9 মিলিমিটার থিকনেস, অবশ্যই মোটামুটি, হ্যাঁ, মানে বেশি একটা চিকনও না, বেশি একটা মোটাও না। তো ওই হিসেবে ব্যাটারিটা আরেকটু বড় দিলে আসলেই ভালো হতো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। মানে বেশ পাতলাই ফোন, অথচ দেখে তো মোটা মোটা মনে হচ্ছিল। হ্যাঁ। এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে এটাও ভালো আর ব্যাপার। IP65 রেটিংও আছে। তো সিরিয়াসলি? সেক্ষেত্রে ফোনটা ডিউরেবল IP65 এর রেটিং এটাও তো ভাই কম মনে হচ্ছে। এখানে তো এটলিস্ট 68 বা 69 দেওয়া দরকার ছিল, তাই না? মানে 69 যদি নাও দিতে পারতো আর যদি 68 দিত তাহলে আসলেই ভালো। বাট 65 না, অনেকটাই কম। তো হ্যাঁ, পানি ছিটে-ফুটে পড়লে বা ধুলোবালি থেকে ফোনটাকে রক্ষা করবে অবশ্যই। বাট ওই যে পানির নিচে যদি তুমি মানে ফোনটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ফোনটা বড়সড় বিপদ আছে এই আরকি। তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। নিয়ে খুব একটা সন্দেহ নেই, কিন্তু এই দামে বোধহয় IP68 69 এগুলো দিলে ভালো হতো। সেটাই। আর কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে 5G ডুয়েল মোড আছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, ওকে। NFC এবং স্পিকারের বেলা ডুয়েল স্টুডিও স্পিকারও ওকে। আছে। এখানে যে হেপটিকটা আছে, ওই ভাইব্রেশন হয়, সেটা বেশ ভালোই, কিন্তু আরো বেশি জায়গায় সেই হেপটিকটা ইমপ্লিমেন্ট করলে আরো বেশি ভালো লাগবে। এই দুটো ফোনের মধ্যে প্রসেসরের তফাৎ শুধু একটা এস এর, কি বোঝা গেল না? এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4, এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। মনে রাখবেন প্রো এবং নন প্রো দুটো ওয়েট গাইস, আমার একটু কানেকশনটা লস হয়েছে। আমি কানেকশনটা করে নিই। ওয়েট। সরি। আচ্ছা, একটু আমরা করি। ওকে, কানেক্টেড হয়ে গেছে। আমি একটু পিছনে যাই। ওকে। সেটা বেশ ভালোই, কিন্তু আরো বেশি জায়গায় সেই হেপটিকটা ইমপ্লিমেন্ট করলে আরো বেশি ভালো লাগবে। এই দুটো ফোনের মধ্যে প্রসেসরের তফাৎ শুধু একটা এস এর, কি বোঝা গেল না? এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4, এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। হ্যাঁ, মনে সেটাই রাখবেন তো। প্রো এবং নন প্রো দুটো ভেরিয়েন্টেই কিন্তু ওই মিড বাজেটেরই প্রসেসর আছে, 7 সিরিজের প্রসেসর। এবার এই ফোনটা যেখানে প্রো বলা হয়েছে সেখানে অ্যাটলিস্ট 8 সিরিজের প্রসেসর আমরা আশা করি। সেটাই, মানে একটা অ্যাক্সেসরি মানে মানে যেটা 4 এ যেটা ওটার মধ্যে 7 Gen 4, আর এটা যেটা প্রো ওটা হলো 7 Gen 4, ঠিক আছে? মানে দুইটাই 7 সিরিজের মানে চিপসেট পেয়েছি, যেটা ঠিক আছে, মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যায় বা মিড রেঞ্জের চিপসেট বলা যেতে পারে। বাট এখানে যদি তোমার কি বলে মানে একটা আসলে যে 8 Gen 1 বা 8 Gen 2 দিয়ে যদি চিপসেটটা আসতো তাহলে ফোনটা আসলে অসাধারণ হতো, ঠিক আছে? মানে পারফরম্যান্স আরো বেশি দুর্দান্ত লেভেল পেতাম, ঠিক আছে? তো যেটা এখন আসলে মানে বাজেট হিসেবে এটা বাজেট কত সেটা আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো বাজেটটা তারা এখনো কি মেনশন করেনি। বাট এটার বাজেট যেহেতু বাজেট হাই হবে এটাই স্বাভাবিক। বাট তারপরও মানে চিপসেটটা না আসলেই একটু কমতি লেগেছে এই আরকি। তো যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। হতেই পারে। এবার 8 সিরিজের প্রসেসর না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে 8 সিরিজের ফিলিং পাচ্ছি। মানে কোয়ালকমের 8 সিরিজের প্রসেসরগুলো যেরকম গরম হয়, এই ফোনে 7 সিরিজের প্রসেসরও প্রায় সেরকমই গরম হচ্ছে। তবে প্রসেসরটা 4 ন্যানোমিটারের প্রসেসর, ডেইলি ইউজ করতে গেলে কোনো সমস্যা নয়। গেম প্লে করতে গেলে মানে নরমাল গেম, হেভি গেম নয়, গেম প্লে করতে গেলে ল্যাগ ফ্রি গেম পাওয়া যাচ্ছে, স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং এডিটিংও এখানে করা সম্ভব। তবে সেটা ডিসেন্ট লেভেলে, হেভি এডিটিং নয়। হাই সেটিং এ বিজিএমআই, কল অফ ডিউটি এগুলো খেলতেও সমস্যা হবে না। সোজা কথায় এটা কোনো ফ্ল্যাগশিপ প্রসেসর নয়, তবে আপার মিড রেঞ্জের এটা কিং। আর এই প্রসেসরকে এখানে কমপ্লিমেন্ট করছে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। এবার যখন একটা ফোনের দাম, হ্যাঁ দাম নিয়ে তখন বলা হয়নি না, তো এই ফোনটার দাম 39,999 টাকা। ও নাথিং আচ্ছা। মানে ইন্ডিয়ান প্রাইস এটার দামই হলো 39,900, মানে 40,000 টাকা, ঠিক আছে? আমাদের কিন্তু বাংলাদেশে 4 এ এসেছে, ওটার দাম কিন্তু 40 থেকে 45 টাকা। তো ভাই এটা যদি এখন আসে তাহলে এটার দাম হবে 50,000 এর উপরে হবে। তো এটা আসলে বাজেট হিসেবে কি এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে? আমি আগেই বলে দিলাম এটা আসলে নট ভ্যালু ফর মানি ডিভাইস, ঠিক আছে? তো যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি।
ভেরিয়েন্টের দাম রেখেছে। তো নাথিং ফোন 4A যার ভিডিও আপনারা দেখেছিলেন আমাদের চ্যানেলে, তার থেকে এই প্রো ভেরিয়েন্টের দাম মোটামুটি 8,000 টাকা বেশি। 8,000 টাকা বাড়তি দিয়ে আমরা কি কি পাচ্ছি বাড়তি, বা বেশি এই খরচাটা করা উচিত হবে কিনা সেটা শেষেই বলবো। আপাতত প্রসেসরের কথা হচ্ছে বলি যে এখানে সবকিছু আছে এবং ভেপার কুলিং চেম্বারও আছে। 5300 মিলিমিটার স্কয়ার ভেপার চেম্বার ইউজ করা হয়েছে, তবে তারপরও ফোনটা অনেক ক্ষেত্রে গরম হয়ে যাচ্ছে। এবার নাথিং ফোনের যেটা ব্রেন, তার অপারেটিং সিস্টেম, সেটার ব্যাপারে বলতেই হচ্ছে, কারণ ওটা স্পেশাল। এখানে নাথিং ওএস 4.1 দেওয়া হয়েছে, ক্লিন, মিনিমাল এবং ডিস্ট্রাকশন ফ্রি। এছাড়া এই সাইডে যে বোতামটা আছে, ডেডিকেটেড এআই বাটন আর কি। এসেনশিয়াল কি, এই এসেনশিয়াল এআই টুলস তো থাকবেই প্রচুর। নোট, স্ক্রিনশট, কুইক ক্যাপচার করার জন্য এই বাটনটা কাজে লাগে এবং সবকিছু গিয়ে এসেনশিয়াল স্পেসে জমা হয়, সেখানে এআই সবকিছুকে ঠিকঠাক অর্গানাইজ করে দেয়। এবং এই এআই এর মাধ্যমে সার্চ করতে চাইলে এখানে এসেনশিয়াল সার্চ অপশনও আছে। ইনস্ট্যান্ট কোনো কিছু খুঁজে পাওয়া যাবে ফোনের মধ্যে থেকে। আপনার গ্যালারিতে কবে কি সেভ করে রেখেছেন, কোন শহরে গেছিলেন, ক্যালেন্ডারে কি আছে, ইমেলে কি আছে, এআই এখন সব বুঝে যাচ্ছে। মানে ফোনটা এখন আপনার চিন্তা ভাবনা করার একটা অ্যাসিস্ট্যান্ট এআই এর জন্য। তো আসল কথাতে আসি এবার, 39,999 টাকায় এই ফোনটা যে নাথিং লঞ্চ করছে প্রো ভেরিয়েন্ট এ সিরিজের, সেটা কেমন হলো, নেওয়া উচিত? দেখুন, এটা বেস্ট লুকিং ফোন 2026 সালে মনে হবেই অনেকে। ক্যামেরার ক্ষেত্রেও নাথিং ইনোভেশন বেশ ভালো করেছে এবং ভালো ক্যামেরা দিয়েছে আমি বলবো। ক্যামেরার ভিডিও অতটা না ভালো হলেও সব মিলিয়ে ভালো ক্যামেরা সেটআপ, বিশেষ করে 140x জুম, ডিজিটাল হলেও 140x। তো পরিষ্কার সফটওয়্যার এবং ইউনিক এই গ্লিফ ম্যাট্রিক্সের এক্সপিরিয়েন্সটা কিন্তু দেখুন, এরকম প্রিমিয়াম ফোন হওয়া সত্ত্বেও কোনো ওয়্যারলেস চার্জিং নেই, আলট্রা ওয়াইড আরো ভালো হওয়া উচিত ছিল এবং হার্ড করে গেমিং এর জন্য এই ফোনটা নয়। আর 140x জুম, ওটা একটু খেলাধুলা করতেই ভালো লাগে, রিয়েল লাইফে সত্যি খুব বেশি ইমপ্লিমেন্টেশন নেই। কিন্তু আপনি যদি সত্যি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান, একটা অন্যরকম ফোন চান যেটা সবাই দেখলে তাকাবে, স্ট্যান্ড আউট করবে ভিড়ের মধ্যে, তাহলে নাথিং এর এই ফোনটা কিন্তু বেশ ভালো ফোন। দেখুন, একদল লোক থাকে যারা ফোন ইউজ করে, আরেক দল থাকে যারা ফোন এনজয় করে। ফোন এনজয় যারা করে, মানে আমার আপনার মতো মানুষ আর কি, তাদের জন্য এই ফোনটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক, দেখা হবে পরের ভিডিওতে। আবার কষ্ট করে বলতে হবে সেই কথাগুলো, করে দিন, সেই কাজগুলো করে দিন। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখলাম নাথিং ফোন 4A প্রো। এটা ইন্ডিয়ান প্রাইস হলো 40,000 টাকা, যেটা আমাদের বাংলাদেশে 4A যেটা, ওটার দাম ছিল 40 থেকে 45,000 সম্ভবত, আই থিঙ্ক, মনে নেই এখন। আর এটা যদি এটা বাংলাদেশে আসছে কিনা আমি সম্ভবত এখনো জানি না, বাট আসলে হয়তো তোমার কি মানে 45 থেকে 50-এর উপর হবে বাজেট। তো যেটা আমি আসলে কি ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে? কারণ এটা যে প্রাইসে ফোনটা এসেছে, এর চিপসেটটা কি আসলেই মানে কি মানে প্রাইসের সাথে কি চিপসেটটা কি আসলে মানানসই না, ঠিক আছে? মানে 4A এর সাথে 4A প্রোর একটাই পার্থক্য, সেটা হলো একটা এর পার্থক্য আসলে। মানে ওটা 7S Gen 4, এটা কি 7 Gen 4, ঠিক আছে? এই আর কি ডিফারেন্স। বাট দুইটাই কি 7 জেন মানে 7 জেনারেশন কি চিপসেট, আর দুইটা কি মিড রেঞ্জের চিপসেট, ঠিক আছে? তো 30 থেকে 35,000 বাজেটের মধ্যে চিপসেটটা ঠিক আছে, বাট একটা ফোন যখন 40 থেকে 40 প্লাস হয়ে যায়, মানে 45 থেকে 50 বা 40,000 টাকা উপরে হয়ে যায়, তখন এই চিপসেটটাকে আসলে মানানসই না। যদিও এই চিপসেটটাকে আসলে একটা ব্যালেন্স চিপসেট, মোটামুটি গেমিং করতে পারবে, সব কাজ করতে পারবে অনায়াসে, কোনো সমস্যা হবে না। তারপরও বাইক মানে বাজার হিসেবে কি চিপসেটটা আসলে মানানসই না। এখানে একটা 8 জেনের যদি চিপসেট থাকতো তাহলে আসলে ভালো হতো এই আর কি। আর মোটামুটি ক্যামেরা কোয়ালিটি যদি বলি, ছবির কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে, ঠিক আছে? আমার কাছে আহামরি ভালো লেগেনি। হ্যাঁ, ন্যাচারাল ছবি পছন্দ দিয়েছে, ঠিক আছে, বাট আমার কাছে ন্যাচারাল ছবি ওরকম ভালো লাগে না, সত্যি কথা। মানে যদি রেডি টু আপলোড ইমেজ মানে একটু কালারফুল ছবি দিত তাহলে দেখতে আরও ভালো লাগতো, ওইরকম ছবি আমার পছন্দ। বাট এইখানে যে ছবিগুলো দিচ্ছে, ওই ছবিগুলো একটু ঘোরাটে লেগেছে এই আর কি। মনে হচ্ছে একটু শার্পনেস অবশ্যই ঘাটতি মনে হচ্ছে এই আর কি। তো ছবি কোয়ালিটি বেশি একটা ভালো লাগেনি, বাট ভিডিও কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ভিডিওটা বেশ শার্প ছিল। যদিও জিটারিংয়ে লক্ষ্য করা যায়, মানে হালকা হালকা কাঁপাকাঁপি দেখা যায়। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে এই আর কি। আর এটা আরেকটা কমতি হলো যে এটা যে প্রাইস এসেছে, মানে এই প্রাইসের মধ্যে কি মানে আইপি রেটিংও কম পাচ্ছি, ব্যাটারিতে কম পাচ্ছি, ঠিক আছে? ব্যাটারি পাচ্ছি মাত্র 5400 এমএএচের ব্যাটারি, যেটা কিন্তু আসলেই সমস্যা। প্লাস আইপি রেটিংটা পাচ্ছি 65, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যে জায়গায় 10-12 হাজার টাকা ফোনে কি IP60 এর 69 পাই, সে জায়গায় পাচ্ছি IP65। আর ব্যাটারিটা যে জায়গায় 7000 উপরেই পাই এখন বর্তমানে, সে জায়গায় পাচ্ছি আমরা কি 5400 এমএএচ, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক। এখানে যদি অ্যাটলিস্ট 6000 এমএএচ দিত তাহলে বলতাম যে স্ট্যান্ডার্ড ব্যাটারি দিয়েছে তো ঠিক ছিল, বা ব্যাটারিটা কি খুবই কম হয়েছে এই আর কি। তো ওভারঅল যাদের কাছে এই ফোনটা মানে ফোনটা ডিজাইনের কথা বলি, ডিজাইনটা আসলে অসাধারণ, কারণ ডিজাইনটা আসলেই অসাধারণ ভাই। মানে ক্যামেরা হিসেবে ডিজাইন প্লাস বডিটা পুরো অ্যালুমিনিয়াম। তো যাদের কাছে ডিজাইনটা বেশি ভালো লাগবে, মোটামুটি ফোন বেশি একটা রাফ ইউজ করে না, তার জন্য ফোনটা ঠিক আছে। মানে যারা একটু এনজয় করতে চায় তারা এই ফোনটা দেখতে পারো। আর যারা মোটামুটি কি ফোন একটু বেশি ইউজ করো, ঠিক আছে, মানে অনেক হেভি ইউজ করো, তার জন্য কি ফোনটা একটু কি মানে যদি নিতে চাও তাহলে অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে এই আর কি। বাট ওভারঅল ফোনটা বাজেট হিসেবে কি মানে এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না এই আর কি। তো এই ছিল আজকে ফোনের ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।